হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে পড়ব চিন্তাশীল। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে এটি একটি নাটক, ঠিক আছে? সেই জন্য এই যে দেখো, প্রথম দৃশ্য মা, নরহরি। মানে মা লেখার পরে মা কি বলছেন, নরহরি লেখার পরে নরহরি কি বলছে, ঠিক আছে? তো প্রথম দৃশ্য মানে এটা স্টেজে আম, অভিনয় করা হচ্ছে, সেই রকম ভাবে লেখা হয়েছে, ঠিক আছে? চিন্তাশীল নরহরি চিন্তায় নিমগ্ন, ভাত শুকাইতেছে, মা মাছি তাড়াইতেছে। তাহলে নরহরি বসে আছে, তার আগের দিকে ভাতের থালা, মা সেই ভাত থেকে মাছি তাড়াচ্ছেন, আর নরহরি কি করছে, ভাবছে। ভাবনায় সে মগ্ন। মা বলছেন, অত ভেবো না, মাথার ব্যামো হবে বাছা। ঠিক আছে? নরহরির মা বলছেন, অত ভেবো না, ভাবলে মাথার ব্যামো মানে মাথার অসুখ করবে। মাথার অসুখ মানে বলছে তুমি পাগল হয়ে যাবে। ঠিক আছে? নরহরি বলছে, আচ্ছা মা, বাছা শব্দের ধাতু কি বলো দেখি? আচ্ছা, তোমরা এখানে ব্যাকরণ বইতে তো পড়েছো যে ধাতু আছে, প্রত্যয় আছে, ঠিক আছে? ধাতু আর প্রত্যয় জুড়ে একটা শব্দ তৈরি হচ্ছে, ঠিক আছে? তো সে ব্যাকরণ নিয়ে ভাবছে, বাছা শব্দের। বলছে কোন ধাতু থেকে উৎপন্ন হয়েছে এই বাছা শব্দটি? মা বলছে, কি জানি বাপু। মা তো অত কিছু জানেন না। বলছে, আমি কি করে জানবো? নরহরি বলছে, বৎস। তাহলে বাছা শব্দটি কোন ধাতু থেকে উৎপন্ন হয়েছে? বৎস ধাতু থেকে। আজ তুমি বলছো বাছা, 2000 বৎসর আগে বলতো বৎস। এই কথাটা একবার ভালো করে ভেবে দেখো দেখি মা। কথাটা বড় সমস্যা নয়। এ কথা যতই ভাববে ততই ভাবনার শেষ হবে না। পুনরায় চিন্তায় নিমগ্ন। মানে নরহরি আবার এটা নিয়ে ভাবতে শুরু করলো। মা বলছেন, যে ভাবনা শেষ হয় না, এমন ভাবনার দরকার কি বাপ? ভাবনা তো তোর চিরকাল থাকবে। ভাত যে শুকোয়, লক্ষ্মী আমার, একবার ওঠ। তাহলে মা বলছে, তুমি তো ভাতটা খেয়েও ভাবনাটা করতে পারো। আগে তুমি ভাতটা খেয়ে নাও, তারপরে ভাবতে থাকো। নরহরি চমকিয়া, তার মায়ের কথায় তার চমক ভাঙলো, চমক আহ, আহ, হলো। মানে সে ভাবনায় এত নিমগ্ন ছিল যে মায়ের কথা অত ভালো করে শুনতে পায়নি। সে চমকে তার মায়ের কথা শুনলো। কি বললে মা? লক্ষ্মী? কি আশ্চর্য! এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাতো। পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রীলোককে লক্ষ্মী বলতো। কালক্রমে দেখো, পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে। একবার ভেবে দেখো মা, আস্তে আস্তে ভাষার কেমন পরিবর্তন হয়, ভাবলে আশ্চর্য হতে হবে। এরপরে আবার ভাবনায় দ্বিতীয় ডুব, নরহরি আবার ভাবনায় ডুবে গেল। এরপরে মা বলছেন, আমার আর কি কোনো ভাবনা নেই নরু। আচ্ছা, তুই তো এত ভাবিস, তুই বল দেখি, উপস্থিত কাজ উপস্থিত ভাবনা ছেড়ে কি এইসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো? সকল ভাবনারই তো সময় আছে। মানে সকল ভাবনা ভাবতে গেলেই তো একটা সময় লাগে। নরহরি বলছে, এ কথাটা বড় গুরুতর মা। আমি হঠাৎ এর উত্তর দিতে পারবো না। এটা কিছুদিন ভাবতে হবে। ভেবে পরে বলবো। তাহলে নরহরির আবার ভাবনা শুরু। মা বলছে, আমি যে কথাই বলি তোর ভাবনা তাতেই কেবল বেড়ে ওঠে, কিছুতেই আর কমে না। কাজ নেই বাপু, আমি আর কাউকে পাঠিয়ে দিই। প্রস্থান মানে মা চলে গেলেন। আসলেন কে? মাসিমা। মাসিমা বলছেন, ছি নরু, তুই কি পাগল হলি? ছেঁড়া চাদর, এক মুখ দাড়ি, সম্মুখে ভাত নিয়ে ভাবনা। সুবলের মা তো দেখে হেসেই কুরুক্ষেত্র। ঠিক আছে? তাহলে মাসি বলছে, তুমি কি পাগলের মতো এরকম ভাবনা ভেবে চলেছো যে তোমার চাদর ছিঁড়ে গেছে সেদিকে খেয়াল নেই, গালে এক মুখ দাড়ি হয়েছে সেদিকেও খেয়াল নেই। তো বলছে হেসেই কুরুক্ষেত্র। এবারে নরহরি বলছে, কুরুক্ষেত্র আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র।
মনে পড়লে কি শরীর রোমাঞ্চিত হয় না? অন্তঃকরণ অধীর হয়ে ওঠে না? মানে শরীর রোমাঞ্চিত মানে লোম খাড়া হয়ে ওঠা এমন আহ, লোমহর্ষক ঘটনা, ঠিক আছে। আর্য গৌরব মানে কি? আমরাও তো পড়েছি বেদ, আর্য মানে আর্যরা হচ্ছে ভারতের প্রাচীনতম জনগোষ্ঠী। মানে ভারতবর্ষে যখন থেকে উম, মানে মানুষজন বসবাস শুরু করেছে, আর্যরা তাদের মধ্যে অনেক পুরনো। আর্যরাই এসে বেদ রচনা করেছেন এবং ভারতীয় সভ্যতা গড়ে তুলেছেন, এটা ধারণা করা হয়। তো তখন এটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল পাণ্ডব আর কৌরবদের, ঠিক আছে, আমরা মহাভারতে পাই। তো আর সেটা হচ্ছে তারা আর্য ছিলেন এবং তারা কি করেছিলেন যুদ্ধ করে, এবং তাতে অনেক সৈন্য ছিল প্রায় আহ কত অনেক আহ বোধহয় 50 লক্ষ, প্রায় 40 থেকে 50 লক্ষ সৈন্য এতজন তখনকার দিনে মারা গিয়েছিলেন। তো সেই জন্য বলছে আর কুরুক্ষেত্রটি ছিল তখন শ্মশান ক্ষেত্র, ঠিক আছে। তো অন্তঃকরণ অধীর হয়ে ওঠে না, অন্তঃকরণ মানে মনের ভেতর। তো ভেতরটা অধীর হয়ে ওঠে, সেই জন্য বলছে অন্তঃকরণ। আহা, কত কথা মনে পড়ে, কত ভাবনায় জেগে ওঠে। বলো কি মাসি, হেসেই কুরুক্ষেত্র? তার চেয়ে বলো, বলো না কেন কেঁদেই কুরুক্ষেত্র? অশ্রুনিপাত, সে মানে কুরুক্ষেত্রের যুদ্ধে যতজন মারা গিয়েছে এই কথাটি ভেবে ভেবে সে কি করছে, কাঁদছে। মাসিমা, ও মা, এ যে কাঁদতে বসলো, আমাদের কথা শুনলেই এর শোক উপস্থিত হয়। কাজ নেই বাপু, বলে প্রস্থান, মানে তিনি চলে গেলেন। আসলেন কে? দিদিমা। দিদিমা, ও নরু, সূর্য যে অস্ত যায়। নরহরি বলছে, ছি দিদিমা, সূর্য তো অস্ত যায় না, পৃথিবী উল্টে যায়। উল্টে যায় মানে জানো তো, পৃথিবী নিজের কক্ষের চারিদিকে ঘুরছে। তো নিজের অক্ষকে কেন্দ্র করেও পৃথিবী ঘুরে, সেই জন্য দিন রাত্রি হয়। তো সে দিদিমা তো অত কিছু জানেন না। উম, তিনি বলছেন সূর্য উঠছে আবার অস্ত যাচ্ছে, তো সেই হিসাবে বলেছেন অস্ত যাচ্ছে। কিন্তু নরহরে বলছেন না, সূর্য তো যে জায়গায় থাকায় সে জায়গায় আছে, পৃথিবীটা ঘুরছে। রোসো, রোসো মানে দাঁড়াও, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। সে চারিদিকে চাহিয়া মানে চারিদিকে তাকালো, একটা গোল জিনিস কোথাও নেই। সে কি করছে, গোল জিনিস খুঁজছে, মানে পৃথিবীর মতো গোলাকার জিনিস খুঁজছে, যাতে দিদিমাকে পৃথিবীর ঘূর্ণন বোঝানো যায়, ঠিক আছে। দিদিমা বলছে, এই তোমার মাথা আছে, মুন্ডু আছে। বলছে, এই তো তোমার মাথাটি তো, মুন্ডুটা গোল জিনিস। নরহরি বলছে, কিন্তু মাথা যে বদ্ধ, মাথা যে ঘোরে না, মাথাটাকে তো এরকম চারদিকে ঘোরাতে পারবে না, এরকম দুদিকে যাবে, কিন্তু মাথা কি আর পেছন দিকে যাবে? যাবে না তো। তখন দিদিমা বলছে, তোমারই ঘোরে না, তোমার রকম দেখে পাড়া শুদ্ধ লোকের মাথা ঘুরছে। নাও, আর তোমায় বোঝাতে হবে না, এদিকে ভাত জুড়িয়ে গেল, মাছি ভন ভন করছে। নরহরি বলছে, ছি দিদিমা, এটা যে তুমি উল্টো কথা বললে, মাছি তো ভন ভন করে না, মাছির ডানা থেকেই এই রকম শব্দ হয়। রসো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। তাহলে নরহরি বলছে, দিদিমা, মাছি তো মুখ দিয়ে ভন ভন আওয়াজ করে না, মাছি যখন ওড়ে তখন তার ডানা দিয়ে করে সেই আওয়াজটি হয়। তাহলে আমরা বলতে পারি না যে মাছি ভন ভন করছে, কি বলতে হবে, মাছির ডানা ভন ভন করছে, ঠিক আছে। বলছে, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। দিদিমা বলছে, কাজ নেই তোমার প্রমাণ করে, বলে তিনিও চলে গেলেন। এরপরে দ্বিতীয় দৃশ্য, দ্বিতীয় আর একটি দৃশ্য, মানে লাইট বন্ধ হয়ে আবার সেই জ্বলার পরে, ঠিক আছে, অন্য একটা দৃশ্য আরম্ভ হয়। এটা হচ্ছে দ্বিতীয় দৃশ্য। নরহরি চিন্তামগ্ন, নরহরি আবার চিন্তায় ডুবে আছে, ভাবনা ভাঙাইবার উদ্দেশ্যে। নরহরির শিশু ভাগিনেয়কে কোলে করিয়া মাতার প্রবেশ, ঠিক আছে। নরহরির ভাগিনেয়কে নিয়ে, ভাগিনেয় মানে ভাগ্নে মানে দিদির ছেলে কে নিয়ে তার মা এলেন। মা শিশুর প্রতি জাদু
তোমার মামাকে দণ্ডবৎ করো। দণ্ডবৎ মানে দণ্ডবৎ হওয়া মানে প্রণাম করা, ঠিক আছে? নরহরি বলছে, ছি মা, ওকে ভুল শিখিও না। একটু ভেবে দেখলেই বুঝতে পারবে ব্যাকরণ অনুসারে দণ্ডবৎ করা হতেই পারে না, দণ্ডবৎ হওয়া বলে। কেন বুঝতে পেরেছো মা? কেননা দণ্ডবৎ মানে, সে তার মাকে বোঝাতে চাইছে যে দণ্ডবৎ মানে কি, আর সেটা কেন করা হবে না, সেটা কেন হওয়া হবে, ঠিক আছে? মা বলছেন, না বাবা, আমাকে পরে বুঝিয়ে দিলেই হবে। তোমার ভাগ্নেকে এখন একটু আদর করো। নরহরি বলছে, আদর করব? আচ্ছা, এসো আদর করি। শিশুকে সে কোলে নিল। কি করে আদর আরম্ভ করি, রোসো একটু ভাবি। তাহলে শিশুকে আদর করতে গিয়েও সে ভাবছে, সে চিন্তামগ্ন হলো কিভাবে আদর করবে সেটা নিয়ে। মা বলছেন, আদর করবি তাতেও ভাবতে হবে নরু? তাহলে একটা বাচ্চাকে আদর করতেও কি নরুকে ভাবতে হবে? নরহরি বলছে, ভাবতে হবে না মা, বলো কি? ছেলেবেলাকার আদরের উপর ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে, তা কি জানো? ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে আমাদের সমস্ত যৌবনকালকে, আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে। এটা যখন ভেবে দেখা যায়, তখন কি ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে মনে করা যায়? এইটে একবার ভেবে দেখো দেখি মা। তাহলে সে তার মাকে কি বলছে, বলছে একটা বাচ্চাকে আমরা ছেলেবেলায় কেমন করে আদর করব, সেটার উপর নির্ভর করছে সে বড় হয়ে তার ভাবনা চিন্তা কেমন হবে, ঠিক আছে? সে জিনিসগুলো কি কি বুঝবে, বা আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলো যদি তার মনে হয়, তাহলে সেগুলোতে তার প্রতিক্রিয়া কেমন হবে, ঠিক আছে? এইটা যদি আমরা ভেবে দেখি, তাহলে ছেলেকে আদর করা একটা মস্ত বড় কাজ, মস্ত বড় ভাবনার কাজ। কি করে আদর করতে হবে সেটা ভাবতে হবে। মা বলছেন, থাক বাবা, সে কথা আর একটু পরে ভাববো। এখন তোমার ভাগ্নেটির সঙ্গে দুটি কথা কও দেখি। নরহরি বলছে, ওদের সঙ্গে এমন কথা কওয়া উচিত যাতে ওদের আমোদ এবং শিক্ষা দুইই হয়। আচ্ছা হরিদাস, তোমার নামের সমাস কি বলো দেখি। তাহলে তার ভাগ্নের নাম হচ্ছে হরিদাস এবং সে একটি শিশু। তাকে জিজ্ঞাসা করছে নরহরি যে হরিদাস নামের সমাস কি। হরিদাস বলছে, আমি চমাকাবো। মা বলছে, দেখো দেখি বাছা, ওকে এসব কথা জিজ্ঞেস করো কেন? ও কি জানে? নরহরি বলছে, না, ওকে এই বেলা থেকে এই রকম করে অল্পে অল্পে মুখস্থ করিয়ে দেব। মা ছেলেকে তুলিয়া লইয়া বলছে, না বাবা, কাজ নেই তোমার আদর করে। নরহরি মাথায় হাত দিয়ে পুনশ্চ চিন্তায় মগ্ন। কাতর হইয়া, মা কাতর হইয়া বললেন, বাবা, আমাকে কাশি পাঠিয়ে দে, আমি কাশিবাসী হব। কাশি মানে যে জায়গাতে বৃদ্ধা মহিলারা গিয়ে মানে একটা তীর্থস্থান, ঠিক আছে? কাশিতে বাবা বিশ্বনাথের মন্দির আছে। তো সেখানে গিয়ে সবাই পুজো করেন। তাহলে বেশিরভাগ মানে তখনকার দিনে কি হতো, বিধবা মহিলা যারা ছিলেন তারা পুজো আর্চা নিয়ে সারাদিন থাকার জন্য, এবং কাশিতে যারা মরে তারা নাকি স্বর্গে যায়, এই কথাটি সবাই মানে তখন সবাই বলতো, ঠিক আছে? তখন সবাই বিশ্বাসও করতো। তো সবাই মানে বৃদ্ধ বয়সে, ঠিক আছে, সবাই কাশিতে গিয়ে পুজো অর্চনা করতেন এবং সেখানে মারা যাওয়া পছন্দ করতেন, ঠিক আছে? তো সেই জন্য বলছে, আমাকে কাশিতে পাঠিয়ে দাও, আমি কাশিবাসী হব। নরহরি বলছে, তা যাও না মা, তোমার ইচ্ছে হয়েছে, আমি বাধা দেব না। নরহরি বলছে, ঠিক আছে, যাও, আমি তোমাকে কাশি যেতে বাধা দিচ্ছি না। মা স্বগতভাবে বলছে, নরু, মানে নিজে নিজে বলছে, নরু আমার সকল কথাতে ভেবে অস্থির হয়ে পড়ে, এটাতে বড় বেশি ভাবতে হলো না। প্রকাশ্যে বলল, মানে এবারে জোরে জোরে নরহরিকে বলছে, তাহলে তো আমাকে মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দিতে হবে। নরহরি বলছে, সত্যি নাকি? তাহলে তো আমাকে আর কিছুদিন ধরে ভাবতে হবে। এ কথা নিতান্ত সহজ নয়, আমি 1 সপ্তাহ ভেবে পরে বলবো।
মা ব্যস্ত হয়ে বললে, না বাবা, তোমার আর ভাবতে হবে না, আমার কাছে গিয়ে কাজ নেই। ঠিক আছে, তাহলে আমরা এমন একজন ব্যক্তির কথা পড়লাম যে যা কিছু করবে বা বলবে তার আগে সে অনেকক্ষণ ধরে সেই কথাটা নিয়ে ভাববে। ঠিক আছে, সেই জন্য সে এই নাটকটির নাম হলো চিন্তাশীল। ঠিক আছে, মানে সে ভেবেই যায়, অত কিছু কাজ করে না। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই চিন্তাশীল নাটকটি। এরপরে আমরা পরের দিন এর হাতে কলমে করব। ঠিক আছে, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।